আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের একটা ইংরেজি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। উইলফ্রিড উইন্সের স্ট্রেন্স মিটিং, অদ্ভুত সাক্ষাৎকার। এই স্ট্রেন্স মিটিং কবিতাটি আজকে আমি আলোচনা করব। ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। খুব ইন্টারেস্টিং একটা কবিতা। তো তার আগে আমরা কবি সম্পর্কে একটু বলি এবং কবিতার যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলে আমরা কবিতা আসবো আর কি। তো উইলফ্রেড উইন মানে তোমাদের জানো যে উইলফ্রেড উইন মানে তোমার খুব স্বল্প সময় বেঁচে ছিলেন। হ্যাঁ, he was born in the last part of the 19th century, that is in 1993, 1993 সালে, অর্থাৎ ঊনবিংশ শতকের একদম শেষে তিনি জন্মগ্রহণ করেন। and he died at the age of only 25 in 1918, 1918 সালে মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান। ঠিক আছে? তো বাই বার্থ উইলফ্রিড উইন ওয়াজ এ ব্রিটন। জন্মগতভাবে তিনি একজন ব্রিটিশ ছিলেন, মানে ইংল্যান্ডের যারা বাসিন্দা তাদেরকে আমরা ব্রিটন বলি। তাহলে বাই বার্থ হি ওয়াজ এ ব্রিটন আর ব্রিটিশ সিটিজেন। Naturally, he was a British poet, and only at the age of 17, in 1910, he started his writing career. মাত্র 17 বছর বয়সে 1910 সালে তিনি কবিতা লেখা শুরু করেন, and he joined the First World War that started in 1914. 1914 যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এ সোলজার পোয়েট, একজন সৈনিক কবি ছিলেন। As an officer in the First World War, he joined the war and achieved his bitter experience about the war. তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের যে তিক্ত অভিজ্ঞতা সেটা কিন্তু তিনি অর্জন করেছিলেন। ঠিক আছে? তো এই যে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন এবং এই যুদ্ধে তিনি 1918 সালে মারা গেলেন, এবং এই স্ট্রেন্স মিটিং এই কবিতাটা প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু তিনি লিখেছিলেন। হি রোট দ্য পোয়েম স্ট্রেন্স মিটিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো এই যে যুদ্ধের যে অভিজ্ঞতা, মানে হচ্ছে আমরা যদি কবির যুদ্ধ সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল এটা যদি একটু আলোচনা করি। হোয়াট ওয়াজ দ্য পোয়েটস ভিউজ, হোয়াট ওয়াজ দ্য পোয়েটস অ্যাটিটিউডস রিগার্ডিং ওয়ার or battle। তো এখানে বলতে হয় যে উইলফ্রেড উইন ওয়াজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট। হি ডিড নট লাইক ওয়ার। তিনি একজন যুদ্ধ বিরোধী কবি ছিলেন। তিনি কবির যুদ্ধকে কোনোভাবেই পছন্দ করতেন না। অ্যাকর্ডিং টু হিম, ওয়ার মিন্স ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। দেয়ার ইজ নো গ্লোরি বিহাইন্ড ওয়ার। ওয়ার মিন্স an organized butchery of innumerable young soldiers in the battlefield. The total battlefield is covered with the dead bodies of the young soldiers. So there is no glory behind this war. এটাই তিনি উপলব্ধি করেছিলেন যে যুদ্ধ মানে মৃত্যু, ধ্বংস। যুদ্ধের পিছনে কোনো গৌরব নাই। যুদ্ধ মানে একটা সুসংহত অসংখ্য সৈনিকদের
হত্যা করার একটা ফন্দি, একটা অর্গানাইজড বুচারি অফ ইয়ং সোলজার্স, এবং গোটা যুদ্ধক্ষেত্রটা সৈনিকদের ডেড বডি দ্বারা ঢাকা ঢাকা হয়ে যায়, মানে কভার্ড। তো এই যুদ্ধের কি গৌরব আছে? তো যুদ্ধ মানে আজ বর্তমান পৃথিবীতে যদি আমরা দেখি, the modern world depends on the false ideals of military supremacy and state, military strength and supremacy of the state. আধুনিক পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখবো যে সমস্ত পৃথিবী, সমস্ত জাতি আজ মানে সামরিক শক্তির যে মিথ্যা আদর্শ বা রাষ্ট্রীয় যে তোমার শ্রেষ্ঠত্ব, তার উপরই কিন্তু নির্ভরশীল। and every nation is making competition with the objective of making mass destructive weapons, গণ বিধ্বংসী অস্ত্র, মারণাস্ত্র তৈরির জন্য সমস্ত জাতি, সমস্ত রাষ্ট্র আজ প্রতিযোগিতা করছে। হ্যাঁ, এইভাবে কি পৃথিবীর শান্তি সুরক্ষিত হয়? এটা কবির কাছে একটা জিজ্ঞাসা ছিল। এবং মানে যুদ্ধের এই যে মানে ভয়াবহ ধ্বংসাত্মক যে প্রতিচ্ছবি, এইটা তাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। এবং এই যুদ্ধের যে বিষয়বস্তু, যুদ্ধের এই যে দৃষ্টিভঙ্গি কবির, এটাই কিন্তু স্ট্রেঞ্জ মিটিং কবিতার ব্যাকগ্রাউন্ড হয়েছিল। হ্যাঁ, এবার এই কবিতাটার স্ট্রাকচার সম্পর্কে একটু বলি। দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং ইজ রিটেন ইন heroic couplets in iambic pentameter. Heroic couplets से लिखा से there are 44 lines in 4 stanza. ঠিক আছে, টোটাল 44টা লাইন আছে, 4টি স্ট্যাঞ্জাতে লেখা হয়েছে, এবং এগুলা মানে লাইনগুলো আছে তোমার আয়াম্বিক পেন্টামিটারে লেখা, হেরোইক কাউপ্লেট। এবং লাস্ট লাইন যদি আমরা দেখি, দ্য লাস্ট লাইন ইজ মাচ শর্টার, অনেক সংক্ষিপ্ত, and the last line does not rhyme with any other line. এবং লাস্ট লাইনের সঙ্গে অন্য কোনো লাইনের কোনো রাইম নাই। এই কবিতার স্ট্রাকচার সম্পর্কে একটু জানলাম, ব্যাকগ্রাউন্ড জানলাম, কবি সম্পর্কে জানলাম। আর একটু বলি যে উইলফ্রেড আইন ওয়াজ অ্যান অ্যাডমিরার অফ আর.এন. ট্যাগরস পোয়েট্রি। রবীন্দ্রনাথ ট্যাগরের যে কবিতা কাব্য, তার খুবই তিনি অনুরাগী ছিলেন। ঠিক আছে, তো এই উইলফ্রেড উইন ওয়াজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট, একজন যুদ্ধ বিরোধী তিনি কবি ছিলেন। তো তার যুদ্ধবিরোধী আরো কতগুলো কবির নাম যদি আমরা করি, তাহলে প্রথমে লিখতে হয় রুপার্ট ব্রুক। রুপার্ট ব্রুক ওয়াজ অ্যানাদার অ্যান্টি ওয়ার পোয়েট। এর সময়কালটা ছিল 1877 থেকে 1915 সাল। তারপরে এডমান্ড গ্লান্ডার, অ্যানাদার অ্যান্টি ওয়ার পোয়েট। সিগফ্রাইড স্যাসন, হ্যাঁ, তারপর আছে রবার্ট গ্রেভস, এরা হচ্ছে সব অ্যান্টি ওয়ার পোয়েট, এরা যুদ্ধকে কোনোভাবেই পছন্দ করেনি। ঠিক আছে, তো এখানে তোমার এই উইলফ্রেড উইন্সের আরো কতগুলো কবিতার আমরা এক্সাম্পল দিতে পারি। যেমন একটা কবিতা, খুবই বিখ্যাত কবিতা, ছোট্ট, দ্য সেন্ড অফ। সেন্ড অফ কবিতাটা আগের মানে সিলেবাসে পড়ে থাকবে তোমরা। দ্য সেন্ড অফ, আর্মস অ্যান্ড দ্য বয়, দ্য শো, হ্যাঁ, এগুলো হচ্ছে বিখ্যাত কবিতা। গ্রেট লাভ, ইনসেনসিবিলিটি, স্প্রিং, অফেন্সিভ, এইগুলো হচ্ছে উইলফ্রেড উইন্সের বিখ্যাত কবিতা, ইম্পর্টেন্ট পোয়েমস অফ উইলফ্রেড উইন। এখন আমরা স্ট্রেঞ্জ মিটিং কবিতাটা লাইন বা লাইন একটু বোঝার চেষ্টা করব। কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আশা করি তোমরা বুঝে গেছো। এখানে স্ট্রেঞ্জ মিটিং একটা ড্রামাটিক মনোলগ টাইপের কবিতা। What type of poem is Strange Meeting? Strange Meeting is a dramatic monologue. A dramatic monologue কাকে বলে? তাহলে dramatic monologue is a kind of poem in which the speaker, in his or her critical situation, in a critical situation of his or her life, addresses the audience and the audience will remain silent. ঠিক আছে, তো এখানে ড্রামাটিক মনোলগ এমন এক ধরনের কবিতা, যে কবিতায় বক্তা তোমার তার লাইফের কোন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে, কোন একটা
মানে সংকটময় কালে তার কিছু কাহিনী ঘটনা সে বিবৃত করবে, ব্যক্ত করবে অন্যান্য দর্শকদের সামনে, এবং সেই দর্শকরা সেখানে সব নির্বাক থাকবে, কোনো রকমের রেসপন্স করবে না, একজনই কথা বলবে। এই ধরনের কবিতাকে আমরা ড্রামাটিক মনোলগ বলে থাকি। ঠিক আছে, তাহলে ড্রামাটিক মনোলগ ইজ এ স্পেশাল টাইপ অফ পোয়েম ইন হুইচ দ্য স্পিকার, হু ইজ নট দ্য পোয়েট হিমসেলফ, in a critical situation of his life expresses something to the audience who will remain silent or who did not react to the saying of the speaker. স্পিকার যেটা বলছে তার কথাতে কোনো রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করবে না, নির্বাক থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ড্রামাটিক মনোলগ, নাটকীয় স্বগতোক্তি বলা হয় তোমার এটাকে। তো এই ড্রামাটিক মনোলগ তোমার স্ট্রেন্থ মিটিং, এই কবিতা আমরা লাইন বা লাইন একটু আলোচনা করবো। তো এখানে দেখো ফার্স্ট স্ট্যান্জা, it seemed that out of battle I escaped down some profound dull tunnel long since scooped through granites which titanic wars had growing. তাহলে এই প্রথম তিনটে লাইন যদি আমরা একটু দেখি, ইট সিমস মনে হচ্ছে, এটা মানে বক্তা বলতে চাইছে যে ইট সিম দ্যাট আউট অফ ব্যাটেল আই এসকেপড, বলছে আমি যুদ্ধক্ষেত্র থেকে যেন পালিয়ে গেছি। তাহলে এখানে প্রথমে আমরা দেখছি এটা মনে হচ্ছে, তাহলে একটা ড্রিম লাইক সিচুয়েশন, দ্য স্পিকার শি ইজ ইন এ ভিশন, দ্য স্পিকার শি ইজ ইন এ ড্রিম, মানে একটা স্বপ্নে দেখছে বক্তা। হ্যাঁ, বক্তা এখানে স্বপ্নে দেখছে যে হি হ্যাজ fled from the battlefield and passed into a dark underground tunnel which was dug out long before the war. তাহলে এখানে আমরা বুঝতে পারছি প্রথমে যে বক্তা বা কবি আমরা যাই বলি না কেন, এখানে আরেকটু পরিষ্কার করে বলি ব্যাকগ্রাউন্ডে কবিতার, যে উইলফ্রেড উইন, এখানে এই কবিতা আমরা যেটা জানবো, একজন জার্মান সৈনিককে তোমার আগের দিন হত্যা করেছে, সে মারা গেছে, এবং জার্মান ইয়ং সৈনিককে সে হত্যা করেছে এবং সে মারা গেছে। তারপরে কবি স্বপ্নে দেখছে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে কোথায়? একটা আন্ডারগ্রাউন্ড ডার্ক টানেল, একটা মানে ভূগর্ভস্থ একটা অন্ধকার একটা টানেলের মধ্যে, একটা সুড়ঙ্গের মধ্যে। হ্যাঁ, টানেল মিন্স গ্রেভ হেয়ার, এখানে কবরের কথা বলা হচ্ছে তোমার। তো এখানে একটা আন্ডারগ্রাউন্ড ডার্ক টানেল, দ্যাট মিন্স গ্রেভ, এখানে সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, এইটা কবি তার স্বপ্নীল অবস্থায় দেখতে পাচ্ছে। ঠিক আছে, দ্য পোয়েট ক্যান সি ইন এ ভিশন অর ইন এ ড্রিম দ্যাট হি হ্যাজ এসকেপড, দ্যাট হি হ্যাজ ফ্লিড ফ্রম দ্য ব্যাটলফিল্ড অ্যান্ড পাসড ইনটু এ ডার্ক আন্ডারগ্রাউন্ড টানেল অর গ্রেভ। ঠিক আছে, এইটা আমরা বুঝতে পারলাম। এবং বলছে সেই যে টানেলের কথা বলা হয়েছে, সেই টানেলটা কি হয়েছিল? দ্য টানেল ওয়াজ ডাগ আউট, দ্য টানেল ওয়াজ কাট আউট থ্রু গ্রানাইট স্টোনস, গ্রানাইট রকস, যেন গ্রানাইট পাথরের মধ্য দিয়ে সেই টানেলটা খনন করা হয়েছিল। হ্যাঁ, এবং সেটাকে লং বিফোর দ্য ডিভাস্টেটিং ওয়ার, হরিবল ওয়ার, সেই ভয়ঙ্কর বিধ্বংসী যুদ্ধের অনেক আগে, এটা তার স্বপ্নের মধ্যে বক্তা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ইয়েট অলসো দেয়ার এনকাম্বার্ড স্লিপার্স গ্রাউন্ড, তারপরের লাইনে বলা হচ্ছে যে তথাপিও, যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার পরেও, ইয়েট অলসো দেয়ার এনকাম্বার্ড স্লিপার্স গ্রাউন্ড, সেখানে গাদাগাদি করে যেন অনেক মানে মানুষ ঘুমিয়েছিল। এনকাম্বার্ড স্লিপার, এনকাম্বার্ড মিন্স ক্রাউডেড, লে টুগেদার ইন এ হিপ, মানে একটা স্তূপের মতো গাদাগাদি করে শুয়ে থাকা। এনকাম্বার্ড স্লিপার্স, আরো অনেক মানুষ এখানে ভিড় করে গাদাগাদি করে শুয়েছিল, এবং তারা কি করছিল? গ্রাউন্ড, দে ক্রাইড উইথ পেইন, তারা যন্ত্রণায় চিৎকার করছিল, ছটফট করছিল। টু ফাস্ট ইন থট অর ডেথ টু বি বেস্ট টায়ার্ড, টু ফাস্ট ইন থট অর ডেথ টু বি বেস্ট টায়ার্ড, বলছে তারা খুব বিচলিত ছিল। হ্যাঁ, মানে যে স্লিপারের কথা বলা হচ্ছে, স্লিপাররা হচ্ছে সবাই হচ্ছে ডেড বডিজ, এরা কি করছিল? খুব বিচলিত ছিল, কিছু কথা বলার জন্য যেন খুব মানে চিন্তিত ছিল।
অত্যন্ত চিন্তার মধ্যে ছিল। দেন অ্যাজ আই প্রুভড দেম, তারপরে যখন আমি তাদেরকে প্রুভড মানে এক্সামাইন থরলি, ভালোভাবে যখন নিরীক্ষণ করলাম, ভালোভাবে পরীক্ষা করলাম, ওয়ান স্প্র্যাং অফ অ্যান্ড স্টেয়ার্ড উইথ পিটিয়াস রিকগনিশন ইন ফিক্সড আইজ, তারপরে একজন তাদের মধ্যে লাফিয়ে উঠল, স্প্র্যাং অফ অ্যান্ড স্টেয়ার্ড and looked at me, এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, with piteous recognition in fixed eyes, স্থির দৃষ্টিতে, মানে piteous recognition মানে কি, মানে merciful knowing, merciful identity, একটা পূর্ব পরিচিতি, একটা মার্সিফুল মানে করুণা মাখানো, করুণা জড়ানো একটা পূর্ব পরিচিতি নিয়ে এক দৃষ্টিতে সে যেন আমার দিকে লাফিয়ে উঠে তাকিয়েছিল। লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লিশ, এবং সে লিফটিং মানে রেইজিং, লিফটিং মানে রেইজিং, ডিস্ট্রেসফুল, ডিস্ট্রেসফুল মানে কি, সরকুল, দুঃখজনক, মানে ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লিশ, সে যেন হাত তুলে আমাকে আশীর্বাদ করতে চাইছিল, আমাকে যেন গৌরবান্বিত করতে চাইছিল, এরকমের একটা মানে প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়েছিল। অ্যান্ড বাই হিজ স্মাইল, এবং তার মুখে একটু হাসি ছিল, সেই হাসির মাধ্যমে, অ্যান্ড বাই হিজ স্মাইল আই নিউ দ্যাট সালেন হল, এবং সেই সালেন মানে কি, গ্লুমি আন্ডারগ্রাউন্ড চেম্বার, দ্যাট মিনস গ্রেভ, ওই টানেলটার কথা বলা হয়েছে। তার হাসি দেখে মনে হয়েছিল যে আমরা এখন সেই কবরে আছি, আমরা এখন সেই মানে আন্ডারগ্রাউন্ড ডার্ক টানেলের মধ্যে আছি, সেটা তার হাসি দেখে পরিলক্ষিত বোঝা গিয়েছিল। বাই হিজ ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল, এবং তার যে মানে আবেগ অনুভূতি শূন্য হাসি, মানে ডেড স্মাইল, ডেড মিন্স মানে তো মৃত, ডেড মানে এখানে পেল, আর ডেড স্মাইল মিন্স এ স্মাইল উইদাউট এনি ফিলিং, যে হাসির মধ্যে কোনো রকমের অনুভূতি ছিল না, কোনো আবেগ ছিল না, সে আবেগ শূন্য, অনুভূতি শূন্য হাসির মাধ্যমে আই কুড রিয়ালাইজ, কবি বলছে যে আমি বুঝতে পেরেছিলাম যে উই স্টুড ইন হেল, যে আমরা নরকে দাঁড়িয়ে আছি। তাহলে এখানে সবাই জাহান্নামে দাঁড়িয়ে আছে, সবাই নরকে দাঁড়িয়ে আছে, এটা সেই মানে লাফিয়ে ওঠা মৃত মানুষটির হাসি দেখে কবি এটা বুঝতে পেরেছিল। তারপরে দেখো, with a thousand fears that vision's face was grained, with a thousand fears, fears বলতে এখানে আতঙ্ক মানে দুঃখ, fears বলতে এখানে সরোজ, with a thousand fears that vision's face was grained, সেই মানে যে মৃত লোকটা লাফিয়ে উঠেছিল এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, তার মুখে মানে অসংখ্য আতঙ্কের একটা প্রতিচ্ছবি, আতঙ্কের একটা ছাপ মানে চিহ্নিত হচ্ছিল, দেখা যাচ্ছিল, এটা বলতে চাইছে। গ্রেইন মানে মার্ক, চিহ্নিত, চিহ্নিত হওয়া। yet no blood reached there from the upper ground, আপার গ্রাউন্ড বলতে আমাদের এই রিয়েল ওয়ার্ল্ড, এই বাস্তব জগৎ, এই জগৎ থেকে তথাপি সেখানে কোনো রক্ত চিহ্ন পৌঁছাতে পারেনি, এটাই বলতে চাইছে যে yet no blood reached there from the upper ground, এই পৃথিবী থেকে, এই জগৎ থেকে সেখানে কোনো রক্ত প্রবাহ মানে পৌঁছাতে পারেনি, কোনো রক্তপাত হয়নি, এটাই বলতে চাইছে। and no guns thumped, and no guns thumped or down the flues made moan, এবং সেখানে there was no sound of guns, no sound of guns was heard there, তাহলে সেই আন্ডারগ্রাউন্ড টানেলে এখানে বলতে চাইছে যে there was no sound of gun, কোনো বন্দুকের আওয়াজ শোনা যায়নি, কোনো গুলিগোলার আওয়াজ শোনা যায়নি। আর বলছে যে down the flues made moan, the sound of guns did not penetrate into the underground chamber through any air passage, বলছে যে বন্দুকের সেই আওয়াজ, বন্দুকের সেই গুলিগোলার শব্দ কোনো মানে এয়ার প্যাসেজের মধ্য দিয়ে সেই আন্ডারগ্রাউন্ড চেম্বারে মানে ভেদ করতে পারেনি, এটাই বলতে চাইছে। ফ্লুইজ, ফ্লুইজ মানে হচ্ছে এয়ার প্যাসেজ, ঠিক আছে, প্যাসেজ ফর স্মোক মানে ধূমনালী যেটাকে বলা হয়, ধোঁয়া নির্গত হয় যে নালী পথ দ্বারা, সেটাকে মানে ফ্লুইজ বলা হয়, এয়ার প্যাসেজ আর প্যাসেজ ফর স্মোক। মেড মোন, মোন মানে হচ্ছে বিলাপ করা, ল্যামেন্ট,
স্ট্রেঞ্জ ফ্রেন্ড আই সেড। এবার মানে স্পিকার সেই মানুষটাকে, সে মৃত মানুষটাকে যে লাফিয়ে উঠেছিল তাকে সে অ্যাড্রেস করছে স্ট্রেঞ্জ ফ্রেন্ড, অদ্ভুত ফ্রেন্ড, অদ্ভুত বন্ধু, স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলে তাকে অ্যাড্রেস করছে, সম্বোধন করছে, দিয়ে বলছে হেয়ার ইজ নো কজ টু মোর্ন, হেয়ার ইজ নো কজ টু মোর্ন, দেয়ার ইজ নো কজ ইন দিস প্লেস ফর মর্নিং, ফর ল্যামেন্টিং, ফর গ্রিভিং। বলছে যে এখানে শোক করার, বিলাপ করার মতো কোনো কারণ নেই। ঠিক আছে, এটা মানে তোমার কে বলছে? কবি বলছে। কাকে? সেই ডেড সোলজারটাকে। তাহলে ডেড সোলজারকে কবি স্ট্রেঞ্জ ফ্রেন্ড অ্যাড্রেস করছে, স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলে অ্যাড্রেস করে বলছে যে দেয়ার ইজ নো কজ টু মোর্ন ল্যামেন্ট, এখানে দুঃখ করার, শোক করার কোনো কারণ নেই। তা বলছে নান সেড দি আদার। এবার সেই স্ট্রেঞ্জ ফ্রেন্ড মানে ডেড সোলজার এখানে বলতে চাইছে যে নান, যে ইয়েস আই এগ্রি উইথ ইউ, দেয়ার ইজ নো কজ টু মোর্ন হেয়ার, সেখানে শোক করার কোনো কারণ নাই, আমি একমত তোমার সঙ্গে। কিন্তু সেভ দ্য আন্ডান ইয়ার্স, কিন্তু সেভ দ্য আন্ডান ইয়ার্স, সেই ডেস্ট্রয়েড, ওয়েস্টেড ইয়ার্স, যেগুলা, যে সময়গুলা নষ্ট হয়েছে, যে সময়গুলা ধ্বংস হয়ে গেছে, সেই সময়গুলাকে, সেই বছরগুলাকে ফিরিয়ে দাও, সেভ, রক্ষা করো। সেভ দ্য আন্ডান ইয়ার্স, দ্য হোপলেসনেস, যে হতাশা, হোপলেসনেস, ডেসপেয়ার, সেগুলাকে মানে দূর করে দাও, এবং যে সময়টা নষ্ট হয়েছে সেই সময়টা আমাকে ফিরিয়ে দাও। হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স ওয়াজ মাই লাইফ অলসো, হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স, এখানে স্পিকার বলছে, কবি বলছে যে হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স, তোমার যা আশা, তোমার যে আকাঙ্ক্ষা, তোমার যে অ্যাম্বিশন, তোমার যে ড্রিম, ওয়াজ মাই লাইফ অলসো, আমার জীবনে সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল। তুমি যে স্বপ্নের কথা বলতো, যে আশা আকাঙ্ক্ষার কথা বলছো, সেই স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা এগুলো আমারও ছিল। আই ওয়েন্ট হান্টিং, না এখানে তোমার মানে ডেড সোলজার বলছে এই কথাগুলো, কবি বলছে না, ডেড সোলজার বলছে যে আমার সেই নষ্ট হয়ে যাওয়া সময় ফিরিয়ে দাও, হতাশাগুলিকে দূর করে দাও। হ্যাঁ, তোমার লাইফের যা স্বপ্ন ছিল, আশা ছিল, লক্ষ্য ছিল, আমারও লাইফের সেই স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা ছিল। তারপরে কি বলছে? বলছে আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড, I went hunting wild after the wildest beauty in the world, which lies not calm in eyes or braided hair, but mocks the steady running of the hour, and if it grieves richlier than hair. খুব মানে ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে যে আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড, বলছে আমি হন্যে হয়ে খুঁজে বেড়াতাম। আই ওয়াজ সার্চিং ওয়াইল্ডলি, মানে উন্মত্ত হয়ে আমি মানে খুঁজে বেড়াতাম। কি খুঁজে বেড়াতাম? আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি, ওয়াইল্ডেস্ট বিউটি মানে কি? দ্য মোস্ট রোমান্টিক বিউটি, দ্য মোস্ট সিম্পল ন্যাচারাল বিউটি। ওয়াইল্ডেস্ট বিউটি মানে রোমান্টিক বিউটি, আর দ্য মোস্ট রোমান্টিক অ্যান্ড সিম্পল অ্যান্ড ন্যাচারাল বিউটির কথা বলা হয়েছে। বলছে আইডিয়াল মানে তোমার হায়ার আইডিয়ালসের কথা বলা হয়েছে, উচ্চ আদর্শের কথা বলা হয়েছে। সেই উচ্চ আদর্শ, যে মহান আদর্শ, গ্রেটার আইডিয়ালস, এই গ্রেট আইডিয়ালস, যে আদর্শ আমি হন্য হয়ে খুঁজে বেড়াতাম, হুইচ লাইজ নট কাম ইন আইজ আর ব্রেডেড হেয়ার, এবং সেই উচ্চ আদর্শ, সেই মহান আদর্শ বা সেই রোমান্টিক বিউটি ডিড নট লাই ইন দ্য ব্রেডেড হেয়ার অফ এ বিউটিফুল গার্ল, or in the eyes, or in the lustrous eyes of a beautiful lady. তো সেই রোমান্টিক সৌন্দর্য বা সেই মানে যে রোমান্টিক সৌন্দর্য মানে সে হন্য হয়ে খুঁজতো যখন সে জীবিত ছিল, সেই সৌন্দর্য কিন্তু কোনো সুন্দরী মহিলার চুলের খোপার মধ্যে কিন্তু নেই, এবং তার মানে কাজলতার মতো কালো চক্ষু, তাতেও কিন্তু সেই সৌন্দর্য পাওয়া যায় না। তাহলে যে সৌন্দর্য এখানে ডেড সোলজার জীবিত অবস্থায় খুঁজেছিল হন্যে হয়ে, সেই সৌন্দর্য কোনো যুবতী মহিলার সৌন্দর্যের মধ্যে দেখা যায় না। কোনো সুন্দরী মহিলার মানে চুলের যে খোপা, মানে প্লেটেড হেয়ার বা ব্রেডেড হেয়ার, চুলের যে বিনুনি, তার মধ্যেও দেখা যায় না। এবং তার মানে চোখের যে সৌন্দর্য, লাস্ট্রাস আইজ, ব্রাইটেনিং আইজ,
সেই সুন্দর উজ্জ্বল চোখের মধ্যে সেটা লক্ষ্য করা যায় না। তাহলে এই সৌন্দর্য কোথায় পাওয়া যায়? বাট মক্স দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার। এবং সেই সৌন্দর্য কি করে? মক করে, বিদ্রুপ করে। মক মিন্স বিদ্রুপ করা, ঠাট্টা করা, মানে এখানে ডেসপাইজ, অবজ্ঞা করা। কাকে অবজ্ঞা করে? দ্য স্টেডি রানিং অফ দ্য আওয়ার, মানে সময় যে খুব ধীর গতি সম্পন্ন, সময় যে খুব স্লোথ গতিতে অগ্রসর হয়, হ্যাঁ, সেই সময়ের স্লোথ গতিকে সে মানে অবজ্ঞা করত। তার মানে সময়ের ঊর্ধ্বে ছিল সেই সৌন্দর্য। সেই সৌন্দর্যের সঙ্গে যে সৌন্দর্য মানে ডেড সোলজার জীবিত অবস্থায় ধন্য হয়ে খুঁজত, সেই সৌন্দর্য সময়কেও কিন্তু পরাজিত করেছিল। সময়ও তার কাছে পরাজিত হয়েছে, সময়ের গুরুত্ব তার কাছে মূল্যহীন, এটা বোঝাতে চেয়েছে। অ্যান্ড ইফ ইট গ্রিভস রিসলিয়ার দ্যান হেয়ার। এবং এখন যদি এখানে মানে শোক করতে হয়, তাহলে এই শোক করাটা বলছে রিসলিয়ার, আরো অনেক বেশি রিসলিয়ার, সমৃদ্ধতর দেন হেয়ার, এখানকার থেকে। হ্যাঁ, তাহলে এখানে বলতে চাইছে, তার মানে এখানে বলতে চাইছে যে ডেড সোলজার এখানে বলতে চাইছে যে সে যদি জীবিত থাকতো তাহলে সে মানে যুদ্ধের যে তোমার বিটার এক্সপিরিয়েন্স, যুদ্ধের যে কোনো গৌরব নাই, যুদ্ধ মানে হচ্ছে আতঙ্ক, যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানে ধ্বংস, এই যে রিয়েল ট্রুথ বা এই যে মানে সত্য কথা অ্যাবাউট ওয়ার, যুদ্ধ সম্পর্কে, এই কথাগুলি সে কি করতো? মানে মানুষের কাছে প্রচার করতো, গোটা পৃথিবীকে সে জানাতো। হ্যাঁ, তাহলে মানুষ যুদ্ধ থেকে বিরত থাকতো, সারা পৃথিবীতে তখন শান্তি সমৃদ্ধি বজায় থাকতো। তাহলে শান্তি সম্প্রীতি কথা, এটা হচ্ছে উচ্চ আদর্শের কথা বলা হয়েছে, শান্তি এবং সম্প্রীতির আদর্শ। এইটাকে কবি মানে ডেড সোলজার হন্য হয়ে খুঁজেছিল যখন জীবিত ছিল। এইটা যদি সে পৃথিবীর মানুষকে বোঝাতে পারতো, তাহলে পৃথিবীর মানুষ আজ এই সামরিক শক্তির প্রতিযোগিতায় মত্ত হয়ে মানে বিভিন্ন ধরনের মানে ভয়ঙ্কর মানে তোমার গণবিধ্বংসী মারণাস্ত্র তৈরির প্রতিযোগিতা করতো না। রাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে দেখানোর জন্য তারা প্রতিযোগিতায় মাতোয়ারা হয়ে পড়তো না। এটাই সে করতে পারতো, কিন্তু এটা সে করতে পারেনি। অকালে তাকে যুদ্ধ মানে তার লাইফ ছিনে নিয়েছে। হ্যাঁ, তো তার সেই স্বপ্ন পূরণ হয়নি, তার জন্য এখানে আক্ষেপ করে এই কথাগুলো সে বলতে চাইছে। তারপরে বলছে যে ফর মাই গ্লি মাইট মেনি মেন হ্যাভ লাফড। বলছে যে ফর বাই মাই গ্লি মানে হচ্ছে জয়, আনন্দ, might many men have laughed, and of my weeping something had been left, which must die now. I mean the truth untold to the pity of war, the pity war distilled. Now men will grow content with what we spoiled, or discontent, boil bloody and be spoiled. এই লাইনগুলো একটু দেখো। বলছে যে ফর বাই মাই গ্লি মানে আগে বললাম জয়, আনন্দ। মাইট মেনি মেন হ্যাভ লাফড, লাফ মানে এখানে হাসি, কিন্তু লাফ কথাটা অর্থ হচ্ছে প্রফিটেড, উপকৃত হওয়া। বলছে আমার আনন্দে হয়তো কিছু মানুষ উপকৃত হয়েছে, কিছু মানুষ হয়তো হেসেছে, আনন্দ পেয়েছে। অ্যান্ড অফ মাই উইপিং, এবং আমার এই যে উইপিং বলতে এখানে শোক করা, এখানে কান্না করা, মানে মোর্নিং, এই দুঃখ করার মাধ্যমে বা দুঃখ করার কারণে হয়তো something had left, something had been left, something had been left, কিছু হয়তো অবশিষ্ট রয়েছে, left, which must die now, সেটাও মানে মারা যাবে। বলছে যখন আমি বেঁচে ছিলাম তখন হয়তো কিছু আদর্শের কথা হয়তো কিছুটা বলেছি, হ্যাঁ, কিছুটা হয়তো মানুষকে বলেছি, তারা হয়তো কিছুটা উপকৃত হবে, তারা হয়তো কিছুটা মানে খুশি হবে, কিন্তু আমার এই যে শোক, আমার এই যে দুঃখ, এটার কারণে মানে যা কিছু বাকি আছে সেটা আবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি মানে মানুষ আবার বিস্মৃত হয়ে যাবে, ভুলে যাবে। আই মিন দ্য ট্রুথ আনটোল্ড, তার মানে আমি এখানে বলতে চাইছি কি, ডেড সোলজার এখানে বলতে চাইছে আই মিন দ্য ট্রুথ আনটোল্ড। আনটোল্ড, ট্রুথ বলতে এখানে হায়ার আইডিয়ালস, উচ্চ আদর্শ। ট্রুথ মিন্স হায়ার আইডিয়ালস অফ পিস অ্যান্ড হারমোনি, শান্তি সম্প্রীতির যে উচ্চ আদর্শ, সেইটাকে এখানে ট্রুথ বলা হয়েছে, উচ্চ আদর্শের কথা বলেছে। ট্রুথ বলতে এখানে সত্য, তাহলে সত্য বলতে কি এখানে শান্তি সম্প্রীতির যে মহান আদর্শ সেটাই সত্য। এই সত্যের কথা এখানে বলা হয়েছে, যে সত্যটা আনটোল্ড মানে অকথিত থাকবে, অবর্ণিত থাকবে।
তার মানে দ্য ডেড সোলজার মিন টু সে দ্যাট বিকজ অফ হিজ আর্লি ডেথ, তার এই মানে আগে মৃত্যুর কারণে দ্য বিটার এক্সপিরিয়েন্স, the real truth regarding war will remain untold to the future generation or posterity। বলছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যুদ্ধের যে আসল মানে রূপ, যুদ্ধের যে মেন থিম, যেটা যুদ্ধের যে প্রকৃত মানে কাহিনী, সেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অজানা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম যুদ্ধ সম্পর্কে, যুদ্ধের আসল মানে মেন থিমটা কি, যুদ্ধের যে কোনো শান্তি নাই, যুদ্ধের কোনো মানে গৌরব নাই, যুদ্ধ মানে ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, তারপরে সুসংহতভাবে মানে যুবকদেরকে হত্যা করার একটা ফন্দি কৌশল, ঠিক আছে। ওয়ার মিনস হলোনেস অ্যান্ড হরিবিল অফ সামথিং, ভয়ঙ্কর কোনো কিছু ছাড়া যুদ্ধ কিছুই না। তো এই যে মিনিংলেস ড্যান্স অফ ডেথ, ওয়ার মিনস মিনিংলেস ড্যান্স অফ ডেথ, একটা অর্থহীন একটা যেন মৃত্যুর নৃত্য যুদ্ধ, সেই যে এই বিষয়গুলি, এই জিনিসগুলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অজানা থাকবে, অকথিত থাকবে, এটাই তার কাছে দুঃখ। কবি মানে সে ডেড সোলজারের কাছে, সে যদি জীবিত থাকতো তাহলে কি করতো, হি উড ডেডিকেটেড হিজ হোল লাইফ টু দ্য সার্ভিস অফ দ্য ম্যানকাইন্ড, গোটা মানুষ জাতির সেবার জন্য তার গোটা জীবনকে সে আত্মনিয়োগ করত, উৎসর্গ করে দিত মানুষের সেবায়, এবং মানুষকে সে এই যুদ্ধের যে পিটি অফ ওয়ার, যুদ্ধের এই যে করুণাময় দিক, এইগুলা মানুষকে সে বলতো, তাহলে মানুষ যুদ্ধ সম্পর্কে আর অতটা আগ্রহ দেখাতো না, পৃথিবীতে শান্তি সম্প্রীতি বজায় থাকতো। এইটা সে বলতে চাইছে, কিন্তু এটা বলার সুযোগ যুদ্ধ তাকে দেয়নি। হ্যাঁ, দ্য ওয়ার হ্যাজ টেকেন অ্যাওয়ে হিজ লাইফ আনটাইমলি প্রিম্যাচুরলি, বলছে যে অকালী মৃত্যু যুদ্ধ তার জীবনকে ছিনিয়ে নিয়েছে। তাহলে এটা লাইন হয়ে গেল তোমার। তারপরে দেখো এখানে, they will be swift with swiftness of the tigress, they will be swift with swiftness of the tigress, none will break ranks though nations trick from progress। এখানে বলা হয়েছে, they বলতে এখানে মানে পৃথিবীর সমস্ত দেশকে বোঝানো হচ্ছে, এখানে সমস্ত মানব জাতিকে বোঝানো হচ্ছে। they will be swift বলছে তারা অত্যন্ত মানে দ্রুত গতিশীল হবে, তারা অত্যন্ত দ্রুত গতিশীল হবে। তার মানে they will be eager to fight and kill other human beings, বলছে তারা খুবই আগ্রহ হবে যুদ্ধ করতে এবং অন্যকে হত্যা করতে, খুন করতে, অন্যের পর শ্রেষ্ঠত্ব আধিপত্য বিস্তার করার জন্য। এটা বলতে চাইছে উইথ সুইফটনেস অফ দ্য টাইগ্রেস, একজন টাইগ্রেস, একজন বাঘিনী, বাঘিনীর মানে বাঘিনী যখন কোন একটা তার মানে শিকারকে ধাওয়া করে, শিকারকে যখন তাড়া করে, যে দ্রুত গতিতে মানে শিকারকে সে ধাওয়া করে তাকে মানে খাওয়ার জন্য, সেই গতিবেগে যেন বিভিন্ন রাষ্ট্র কি করবে, যুদ্ধ করার জন্য মানে গতিশীল হবে, সে বাঘিনীর গতির মতো গতিশীল হবে। তারা একে অন্যের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করবে, যুদ্ধের জন্য তারা সব আগ্রহী হয়ে থাকবে। এটা বলতে চাইছে যে they will be swift with swiftness of the tigress, none will break ranks, none will break ranks। ranks বলতে এখানে তোমার মানে সেনাবাহিনীর কথা বলা হয়েছে, আর্মির কথা বলা হয়েছে, যে কেউ কিন্তু তাদের no nation will dissolve its army, কোন দেশ, কোন রাষ্ট্র, কোন জাতি তার সেনাবাহিনীকে ভেঙে ফেলবে না, সেনাবাহিনীকে রাখবে না, এরকম কিছু কিন্তু করবে না। আর বেশি বেশি সেনাবাহিনীকে তারা মানে প্রশিক্ষণ দিবে। তাই হচ্ছে নো নান উইল ব্রেক র্যাঙ্ক, নো নেশন উইল ডিসলভ ইটস আর্মি। হ্যাঁ, তারপর হচ্ছে দো নেশনস ট্রিক ফ্রম প্রগ্রেস, যদিও রাষ্ট্রের মানে একটা পশ্চাৎগতি হবে প্রগ্রেসের দিক থেকে, উন্নতির দিক থেকে, অ্যাডভান্সমেন্টের দিক থেকে, ডেভেলপমেন্টের দিক থেকে তাদের মানে তোমার অধোগতি হবে, রিট্রিটমেন্ট হবে, তবু তারা কিন্তু এই যুদ্ধ করার নেশা থেকে পিছু হটবে না। courage was mine and I had mystery, courage was mine বলছে আমার তো সাহস ছিল। ডেড সোলজার এখানে বলতে চাইছে যে I was courageous, I was brave enough, আমি যথেষ্ট সাহসী ছিলাম। and I had mystery, I had mystery, mystery বলতে real truth, real truth about the war, যুদ্ধ সম্পর্কে প্রকৃত সত্য কথা, প্রকৃত সত্য কাহিনী, এটাও তো আমার জানা ছিল।
উইজডম ওয়াজ মাইন, আমার বিচক্ষণতাও তো ছিল, আমার বুদ্ধি ছিল, বিচক্ষণতা ছিল। তারপরে বলছে অ্যান্ড আই হ্যাড মাস্টারি, এবং আমার সাহস ছিল। আই ওয়াজ আই আই হ্যাড মাস্টারি, মাস্টারি মানে মাস্টারি বলতে এখানে কারেজ বা এখানে দক্ষতা, মাস্টারি বলতে এখানে দক্ষতা, ক্যাপাসিটি। হ্যাঁ, তো বলছে আই হ্যাড কারেজ, আই হ্যাড ক্যাপাসিটি, আই হ্যাড knowledge about the real truth, I had knowledge about the real truth of war, যুদ্ধ সম্পর্কে যে প্রকৃত জ্ঞান সেটাও আমার ছিল, শক্তি ছিল, সাহস ছিল, এনার্জি ছিল, সব কিছু ছিল। To miss the march of this retreating world into vain citadels that are not world, তাহলে এখানে to miss the march of this retreating world বলছে রিট্রিটিং মানে কি, গোয়িং ব্যাক, পশ্চাৎ দিকে যেন ধাবিত হচ্ছে ওয়ার্ল্ড, পৃথিবীর মানে গতি যেন এখন পিছন দিকে, পৃথিবীর গতি তো সামনের দিকে হওয়া উচিত, অগ্রগতির দিকে যাওয়া উচিত, তা না হয়ে পৃথিবীর গতিটা যেন এখন পশ্চাৎমুখী হয়েছে, গোয়িং ব্যাক, রিট্রিটিং ওয়ার্ল্ড। সেই মার্চ মানে অভিযান, মার্চ বলতে এখানে মুভমেন্ট, গতি, সেটাকে মিস করা হয়েছে ইনটু ভেন সিটাডেল দ্যাট আর নট ওয়ার্ল্ড। সিটাডেলস বলতে এখানে দুর্গ, ফর্ট্রেসেস ফর প্রোটেক্টিং এ টাউন, বলছে কোনো মানে শহরকে রক্ষণাবেক্ষণের জন্য, প্রোটেকশনের জন্য তার চারিপাশ দিয়ে অনেক সময় পরীক্ষা খনন করা হয়, হ্যাঁ, সেটা রক্ষণাবেক্ষণের জন্য, প্রোটেকশনের জন্য। তো বলছে যে ইনটু ভেন সিটাডেলস দ্যাট আর নট ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বলতে এখানে প্রোটেক্টেড, দেওয়াল তুলে যেন মানে তোমার কি প্রতিরোধ করা, বা বাইরের কোন আক্রমণকে প্রতিরোধ করা বা তার নিরাপত্তাকে সুরক্ষিত করা, ওয়াল তুলে দে, দেওয়াল তুলে দে, সেই মানে সিটাডেল, সেই ফর্ট্রেস, কোন টাউন কেনে সুরক্ষিত করার জন্য যেমন পরীক্ষা খনন করা হয়, তো পৃথিবীর গতি ঠিক সেই অসংরক্ষিত, অসুরক্ষিত কোন শহরের মতো। হ্যাঁ, কোন শহরকে যদি মানে পরীক্ষা দ্বারা তোমার প্রোটেকশন দেওয়া না হয়, বা দেওয়াল তুলে যদি না ঘিরে যদি তার প্রোটেকশন না দেওয়া হয়, তাহলে সেটা বাইরের শত্রু এসে খুব ইজিলি তাকে অ্যাটাক করতে পারে। এখন পৃথিবী কি হয়েছে, পৃথিবীর গতিটা সেই একটা অসুরক্ষিত দুর্গের মতো পশ্চাৎ দিকে হচ্ছে। কিসের জন্য? যুদ্ধের কারণে। প্রথম বিশ্বযুদ্ধ অসংখ্য মানুষ নিহত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের যে মানে ভয়ঙ্কর দিক, ডিভাস্টেটিং অ্যাসপেক্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা কিন্তু কবিকে এই কবিতা লিখতে বাধ্য করেছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, দেন হোয়েন মাস ব্লাড হ্যাড ক্লগড দেয়ার চ্যারিয়ট হুইলস, তারপরে যখন অনেক রক্তপাত, মাস ব্লাড হ্যাড ক্লগড, ক্লগ মিনস হচ্ছে রক্ত জমাট বাঁধা, তার মানে এখানে প্রিভেন্টেড, প্রতিরোধ করা, দেয়ার চ্যারিয়ট হুইলস মানে তাদের মানে রথচক্র, তাদের রথচক্রকে যেন মানে রক্ত জমাট বেঁধে প্রতিরোধ করে দিয়েছিল। তার মানে এখানে বলতে চাইছে, আমরা জানি যে মানে সভ্যতার ইতিহাসে আমরা দেখি যে সভ্যতার অগ্রগতি হয়েছিল চাকা দিয়ে, চাকার মানে ঘূর্ণন দিয়ে সভ্যতার অগ্রগতি সূচিত হয়েছিল প্রথম। সেই জন্য এখানে হচ্ছে প্রগ্রেস অফ দ্য সিভিলাইজেশন, চ্যারিয়ট হুইলস মিন্স প্রগ্রেস অফ দ্য সিভিলাইজেশন, মানব জাতি বা সভ্যতার অগ্রগতির কথা এখানে বলা হচ্ছে। বলছে মানে যুদ্ধে এত মানুষ, এত সৈনিক নিহত মানে হয়, হ্যাঁ, বা হয়েছে তোমার, তাদের যে রক্তপাত হয়েছে, তাদের রক্ত যেন সেই সভ্যতার অগ্রগতির চাকাকে অবরুদ্ধ করে দিয়েছে, সভ্যতার অগ্রগতির চাকাকে মানে প্রতিরোধ করে দিয়েছে, সভ্যতার অগ্রগতি যেন স্তিমিত হয়ে গেছে অসংখ্য সৈনিকের মৃত্যুর কারণে, রক্তপাত ঘটার কারণে। আই উড গো আপ অ্যান্ড ওয়াশ দেম ফ্রম সুইট ওয়েলস, বলছে যে আমি সামনে এগিয়ে যাব, আই উড গো আপ অ্যান্ড ওয়াশ দেম, এবং তাদেরকে ধৌত করব, তাদেরকে পিউরিফাই করব, পরিশুদ্ধ করব, ফ্রম সুইট ওয়েলস বলছে মিষ্টি কুয়োর জল দিয়ে, ফ্রম সুইট ওয়েলস ইভেন উইথ ট্রুথ দ্যাট লাই টু ডিপ ফর টেন্ট। তাহলে এখানে সেই ট্রুথ বলতে সেই উচ্চ মহান আদর্শের কথা বলা হচ্ছে, মানে শান্তি সম্প্রীতির যে আদর্শ, হায়ার আইডিয়ালস অফ লাভ, হারমোনি অ্যান্ড পিস, এই যে উচ্চ আদর্শ, ভালোবাসা, শান্তি, সম্প্রীতির এই আদর্শ দিয়ে তাদের সেই মানে সভ্যতার অগ্রগতিকে বন্ধ করে দিয়েছে যে মানে জমাট বাঁধা রক্ত, সেইটাকেই বলছে যে আমি যদি জীবিত থাকতাম তাহলে তাদের সেই
মানে জমাট বাঁধা রক্তকে আমি ধৌত করতাম, পরিশুদ্ধ করতাম, আবার রথচক্রেও মানে স্বাভাবিকভাবে ঘুরতে পারতো, মানে সভ্যতার অগ্রগতির পথে কোনো বাধা সৃষ্টি হতো না, সভ্যতার অগ্রগতি অব্যাহত থাকতো। এটাই সে বলতে চাইছে। তার মানে হি উড ডেডিকেটেড হিজ হোল লাইফ টু দ্য সার্ভিস অফ দ্য ম্যানকাইন্ড ইফ হি ওয়াজ অ্যালাইভ। যদি সে জীবিত থাকতো তাহলে সভ্যতার, মানব জাতির কল্যাণে পরিষেবার জন্য তার সারা জীবনকে সে মানে ডেডিকেট করতো, উৎসর্গ করতো। অ্যান্ড হি ডিড নট জয়েন দ্য ওয়ার, এবং সে কোনোভাবে আর যুদ্ধে যোগদান করতো না। তারপর ইভেন ট্রুথস দ্যাট লাই টু ডিপ ফর টেন্ট, এবং এই যে সত্য মানে উচ্চ আদর্শের কথা বলা, যে সেটা সব রকমের কলঙ্ক মুক্ত, মানে টেন্ট মানে হচ্ছে কলঙ্ক, দাগ, কোনো সমস্ত রকমের কলঙ্ক, খুঁত, দোষ থেকে মুক্ত সেই উচ্চ আদর্শ, সেই সত্য, সেইটা দিয়ে আমি তাদের সেই রক্তকে ধৌত করতাম, পরিশুদ্ধ করতাম। আই উড হ্যাভ poured মাই স্পিরিট উইদাউট স্টিন্ট, বলছে যে আমি পোর্ড মানে ঢেলে দিতাম, মানে উজাড় করে দিতাম, মানে উৎসর্গ করে দিতাম। এখানে পোর্ড বলতে এখানে ডেডিকেটেড। তাহলে আই উড হ্যাভ পোর্ড মাই স্পিরিট, বলছে আমার আত্মাকে, আমার লাইফকে উৎসর্গ করে দিতাম। উইদাউট স্টিন্ট, উইদাউট স্টিন্ট মানে উইদাউট এনি রেস্ট্রিকশন, উইদাউট এনি লিমিট, কোন রকমের নিয়ন্ত্রণ, কোন রকমের সীমা, কোন রকমের মানে সীমাবদ্ধতা ছাড়া, রেস্ট্রিকশন ছাড়া আমি মানে সারা পৃথিবীর মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করতাম। বাট নট থ্রু ওন্ডস, বাট নট থ্রু ওন্ডস, কিন্তু সেই কাজটা আমি করতাম কোনো মানে রক্তপাতের মধ্য দিয়ে নয়। নট অন দ্য শেষ অফ ওয়ার, যুদ্ধের ট্যাক্সের মাধ্যমে না। যুদ্ধের ট্যাক্স আবার কি? শেষ অফ ওয়ার, শেষ অফ ওয়ার মিন্স ট্যাক্স অফ দ্য ওয়ার। ট্যাক্স অফ দ্য ওয়ার মানে কি? যুদ্ধ কি করে? মানুষের, অসংখ্য মানুষের জীবনকে ছিনিয়ে নেয়, অনেক রক্তপাত ঘটায়, সৈনিকদের মানে মৃত্যু হয়। এইগুলাই হচ্ছে যুদ্ধের যেন কর, যুদ্ধের যেন ট্যাক্স। তো বলছে যুদ্ধের ট্যাক্স প্রদানের মধ্য দিয়ে নয়, বা রক্তপাতের মধ্য দিয়ে নয়। কি করতাম? foreheads of men have bleed where no wounds were, foreheads of men have bleed, বলছে পূর্বপুরুষ যারা, foreheads ancestors, forefathers, সেই foreheads of men মানুষের যারা পূর্বপুরুষ ছিল, মানে বংশধর ছিল, তারা have bleed, তারা ব্লিড হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তাদেরও রক্তপাত ঘটেছে। where no wounds were, যেখানে কোনো ক্ষতস্থান ছিল না। রক্তপাত হয়েছে কিন্তু কোনো ক্ষতস্থান হয়নি, কোনো মানে রক্ত পিনকিতে বেরায়নি। এইরকম পদ্ধতিতে মানে শান্তিপূর্ণ উপায়ে মানুষকে বোঝানো হতো, মানুষকে শান্তির কথা বলা হতো, ভালোবাসার কথা বলা হতো, সম্প্রীতির কথা বলা হতো। তাহলে মানুষ অটোমেটিক্যালি যুদ্ধ থেকে বিরত হতো। তারপরে বলছে যে আই এম দ্য এনিমি ইউ কিল্ড, সেই তোমার ডেড সোলজার এবার লাস্টে বলছে যে আই এম দ্য এনিমি ইউ কিল্ড, আমি তো সেই শত্রু যাকে তুমি হত্যা করেছিলে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আই নিউ ইউ ইন দিস ডার্ক, এই অন্ধকারের মধ্যে আমি তোমাকে চিনতে পেরেছি। আই নিউ ইউ ইন দিস ডার্ক, এই অন্ধকারের মধ্যে আমি তোমাকে চিনতে পেরেছি। অর শো ইউ ফ্রন্ট, কারণ তুমি এতটাই আমার প্রতি ভ্রুকুটি করতে, আমাকে এতটাই অপছন্দ করতে, এতটাই আমার প্রতি অসন্তোষ ব্যক্ত করতে। অর শো ইউ ফ্রন্ট, ফ্রন্ট মিন্স এক্সপ্রেসড ডিসপ্লেজার, অসন্তোষ প্রকাশ করা বা ভ্রুকুটি করা। ইয়েস্টারডে মানে গতদিন, আগের দিনে তো তুমি আমাকে হত্যা করেছো, আমি তো তোমার শত্রু ছিলাম, অথচ এই অন্ধকারে আমি তোমাকে চিনতে পেরেছি। ইয়েস্টারডে থ্রু মি অ্যাজ ইউ জ্যাপ্ট অ্যান্ড কিল্ড, গতদিন তুমি আমাকে ছুরি মেরেছিলে, জ্যাপ্ট মানে স্ট্যাপ, ছুরি মারা, অ্যান্ড কিল্ড এবং হত্যা করেছিলে। আই প্যারিড, আমি এড়িয়ে গেছিলাম। আই অ্যাভয়েডেড, আমি এড়িয়ে গেছিলাম। বাট মাই হ্যান্ডস ওয়্যার লোথ অ্যান্ড কোল্ড, কিন্তু আমার হাত কি ছিল? লোথ, রিল্যাক্ট্যান্ট, ডিসইনক্লাইন্ড, অনিচ্ছুক ছিল, অ্যান্ড কোল্ড এবং হাত ঠান্ডা হয়ে গেছিল। লেট আস স্লিপ নাও, এসো আমরা ঘুমিয়ে পড়ি। এটা হচ্ছে কনক্লুডিং লাইন অফ দ্য পোয়েম, লেট আস স্লিপ নাও। দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম মেক্স ইট ক্লিয়ার দ্যাট স্লিপ ব্রিংস পিস অ্যান্ড রেস্ট ইন লাইফ ফরএভার। তাহলে লাস্ট লাইন এখান থেকে ইন্ডিকেট করছে যে মানুষের জীবনে চির শান্তি, চির মানে বিশ্রাম নিয়ে আসে কি? একমাত্র ঘুম। তাহলে লেট আস স্লিপ নাই, আমরা চলো ঘুমিয়ে পড়ি। আর তর্ক বিতর্ক আমাদের করার কোনো জায়গা নেই, কোনো অবকাশ নেই। তাহলে এখানে মূল মেসেজটা কি কবিতা? হোয়াট ইজ দ্য মেন থিম,
হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য থিম অফ দ্য পোয়েম, ওই কবিতার মূল থিম বা বিষয়বস্তুটা কি। তাহলে এখানে the key theme or major theme or main theme of the poem is the need for reconciliation, the need for compromise, the need for settlement of any dispute. কোন একটা বিতর্ক, কোন একটা ডিসপিউট, কলহ, ঝগড়া, তার জন্য একটা সেটেলমেন্টের প্রয়োজনীয়তা, আপোষের প্রয়োজনীয়তা, রিকনসিলিয়েশন, মীমাংসার প্রয়োজনীয়তা, এটাই হচ্ছে কবিতার মানে মেন থিম। এটাই কবি বোঝাতে চেয়েছে যে সেটেলমেন্ট, একটা কম্প্রোমাইজ, একটা রিকনসিলিয়েশনে মানুষের আসা উচিত। আচ্ছা, হোয়াট ইজ দ্য নিড ফর রিকনসিলিয়েশন? রিকনসিলিয়েশনের কোনো প্রয়োজন আছে? এটাই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে দি পোয়েট ইউজেস দিস পোয়েট্রি, কবি কবিতাটাকে ব্যবহার করেছেন, দ্য পোয়েট ইউজেস দিস পোয়েট্রি অ্যাজ এ মিনস অফ এক্সপ্রেসিং হিজ ফিলোসফি অ্যাবাউট ওয়ার, অ্যাবাউট দ্য পিটি অফ ওয়ার। যুদ্ধের যে পিটি, সেই সম্পর্কে কবির যে দর্শন, সেটা দেখানোর জন্য তিনি এই কবিতাকে ব্যবহার করেছেন। হ্যাঁ, যে হি ইন্ট্রোডিউসেস দ্য আইডিয়া অফ গ্রেটার লাভ, আইডিয়া অফ গ্রেটার লাভ which is essential to wash and clear the truth। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কবিতার মূল থিম বা বিষয়বস্তু। তাহলে এখানে আমরা এই কবিতাটা সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই মানে জানাবে কমেন্ট করে। হ্যাঁ, আরো যদি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।